ধন্যবাদ জানাই আমরাডিগির মানুষকে যে এত সন্ত্রাস হিংসা করার পরেও যে আপনারা মাথা তুলে দাঁড়িয়েছেন, সিদ্ধরা সোজা রেখে চলছেন। গত রাত থেকেই এখানে হিংসা চালাচ্ছিল যাতে এই প্রোগ্রামটা না করতে পারে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলে যাই, পুলিশ প্রশাসনও জানে, আর যারাদেরকে হিংসা করাচ্ছে তাদের নেতারাও ভালো জানে। নওশাদ সিদ্দিক যেখানে কথা দেয় সেখানে এসে পৌঁছায়। আমি গুটি কয়েক কথা বলবো। আজকে এই প্রোগ্রামটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে? আজকে এই প্রোগ্রামটা হচ্ছে কেন্দ্রের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করানোর জন্য। কেন্দ্রের নিয়ে আসা নতুন ওয়াকফ আইন কি হচ্ছে? মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তিকে কাড়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের আজকের এই অধিকার সভা। তাহলে বলুন, কেন্দ্রের আইনের বিরুদ্ধে আমাদের অধিকার সভা, সেখানে তৃণমূলের বন্ধুদেরকে কেন বুথের স্তরের নেতাগুলোকে দিয়ে এই প্রোগ্রামকে বানচাল করানোর চেষ্টা করছে? ভাবতে হবে। প্রতিবাদ করছি বিজেপির বিরুদ্ধে, বুকে যন্ত্রণা হচ্ছে কালীঘাটের মাননীয়া। কালীঘাটের মাননীয়া বুকে ব্যথা ফিল করছে, চেস্টে পেন ফিল করছে যে মোদির বিরুদ্ধে বলছি আমরা, অমিত শাহর বিরুদ্ধে আমরা বলছি, আমরা আডবাণীর বিরুদ্ধে বলছি, আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে বলছি, আমরা সুকান্ত মজুমদারদের বিরুদ্ধে বলছি, আমরা শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে বলছি, কিন্তু বুকে যন্ত্রণা হচ্ছে কার? মমতা ব্যানার্জি তার দলের লোকেদের। কেন? কারণটা এটা, 1998 সালে আজকের যে তৃণমূল কংগ্রেস দেখছেন, এই দলটি তৈরি হয়েছিল কার হাত ধরে? আডানিজি, আদবানিজি, মুরলী মনোহর যোশী বা এই ধরনের যারা সিনিয়র লিডার্স আছে বিজেপির, তাদের হাত ধরে এই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল। যতই আমরা খারাপ ছেলে হই না কেন, যতই আমরা খারাপ পিতা হই না কেন, খারাপ পিতা হই না তারপরে প্রসঙ্গে আমি বলছি, কিন্তু দিনের শেষে ছেলেকে পিতা যতই রাগ করুক না কেন, ছেলের প্রতি দরদটা থাকবেই। আর ছেলে বাপের প্রতি যতই রাগ দেখাক না কেন, দিনের শেষে বাপের প্রতি একটা সফট কর্নার থাকবে। তাই আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকে ব্যথা করার কারণটা এটাই, তৃণমূল নামক দলের জন্মটাই হয়েছে বিজেপি নামক দলের গর্ভ থেকে। ফলে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বললে এদের রাগ হয়, তৃণমূলের বিরুদ্ধে কথা বললো এদের রাগ হয়। আমি আপনাদের বলবো, আজকে যারা এই প্রোগ্রামকে বানচাল করার জন্য গতকাল থেকে ডিস্টার্ব করেছেন, হয়তো এখানে আরো বেশি লোক হতো, লোক হলো না, এটা নিয়ে আমি কোনোদিন ভেঙে পড়ি না। কিন্তু আমি তাদেরকে বলবো, যারা এই প্রোগ্রামকে মাঠে ময়দানে দাঁড়িয়ে আমার বানচাল করার চেষ্টা করেছে, যারা ডাইরেকশন দিয়েছে তাদের কথা বলছি না, যারা বানচাল করার চেষ্টা করেছেন, কে আমার একজন ব্যানার বানছিল তারপর আক্রমণ চালিয়েছে, সে তো ওষুধ হবে সেটা বলছি না আমি, সে সিস্টেমে হয়ে যাবে, চিন্তা নেই। আজকে পুলিশকে কন্ট্রোল করে রেখেছে বলে কিছু করছে না, অভিযোগ কিন্তু আমার দায়ের করা থাকলো, কপি আমার কাছে থাকলো। আজকে যেই পুলিশকে ওরা কন্ট্রোল করে অন্যায় করছে, সময় আসবে সেই পুলিশকেই আমরা নিরপেক্ষ করে অন্যায়ের আইনি ভাবে আমরা প্রতিশোধ নেব। আমরা আমার দিকে টানবো না, পুলিশকে নিরপেক্ষ রাখবো। কিন্তু আমার প্রশ্ন, আমাদের এখানে এই প্রোগ্রামকে ভুলণ্ডিত করার জন্য কোন চ্যাটার্জি, চক্রবর্তী, ব্যানার্জি এসেছে কি? বলুন আপনারা, এসেছে? কোন দাস, কোন মান্ডি, কোন হাসদা এসেছে এখানে? আসেনি। এই প্রোগ্রামকে বানচাল করার জন্য যারা এসেছে তার নামের আগে মোহাম্মদ আছে, নারে শেষে রহমান ইসলাম আছে, তাই তো? কি ভুল বলছি ভাই আমি? এবার তাদেরকে বলছি, আমার ভয়েসটা আওয়াজটা নিশ্চিতভাবে শুনতে পাচ্ছেন তারাও।
আপনার আব্বার কবর, আপনার আম্মার কবর, আপনার দাদুর কবর, আপনার দাদিমার কবর এখনো যে সুরক্ষিত আছে, বুলডোজার চালিয়ে দেয়নি, কবরটার উপরে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি, কবরটার উপরে জুতোর ফ্যাক্টরি হয়ে যায়নি। হ্যাঁ, যারা আছে আমাদের এই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছেন, তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা, আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার আব্বা আম্মা দাদু দাদির কবরটা এখনো যে কবর আছে, ফ্যাক্টরি হয়ে যায়নি। কোন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করা মামলাতে এখনো আপনার কবরস্থানটা সুরক্ষিত নয়। এই নওশাদ সিদ্দিকীর করা মামলাতে আপনার বাপ দাদুর কবরটা এখনো সুরক্ষিত আছে। এরা কত বড় নির্লজ্জ, একটু ভাবাচ্ছেন, হওয়া দরকার। একটু ভাববেন যে আপনি নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামটা আটকাচ্ছেন, কিন্তু এই নওশাদ সিদ্দিকী আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। কোন অভিষেক ব্যানার্জি গিয়েছিল? কোন এমএলএ গিয়েছিল? না কোন মমতা ব্যানার্জি গিয়ে মামলা করেছে? তারা করেনি। যারা আমাদের প্রোগ্রামকে ডিস্টার্ব করছেন, তার বাপ দাদুর কবরটা কবরে যাতে থাকে, ওখানে জুতোর ফ্যাক্টরি না হয়ে যায়, মদের ফ্যাক্টরি না হয়, চারটে মেয়েকে নিয়ে এসে নাচানোর, অর্থাৎ কি হয়, এটা কি বলে গো, হ্যাঁ, বারনা হয়ে যায়, সেইটাকে আটকাচ্ছি আমরা, খামচিহ্ন আটকাচ্ছে। আর ওরা এত বড় বোকা, মাথায় এমন গোবর ওদের ঢুকিয়ে দিয়েছে, খামচিহ্ন কি আটকানোর জন্য ওরা হই হই করছে। আশা করছি বুদ্ধি একটু খুলবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকিয়ে লাভ নাই, কানের দিকে হাত দিয়ে তাকান। আপনাকে কি বলছে? তৃণমূল আছে করে কামিয়ে খাচ্ছিস, এই গল্প শোনাচ্ছে। তো এ তো পাড়ার একটা চারানার নেতা। এই যখন ফাঁদে পড়ে যাবে, এর পাশে তৃণমূল দাঁড়াবে? এর মসজিদ কেড়ে নিচ্ছে, এর মাদ্রাসা কেড়ে নিচ্ছে, এর ঈদগাহ কেড়ে নিচ্ছে, এর বাপের কবর কেড়ে নিতে চাইছে, এর মায়ের কবর কেড়ে নিতে চাইছে, এর ওয়াকাফটা কেড়ে নিতে চাইছে। শাসক তখন ওর পাশে দাঁড়ায়নি, এ ফাঁদে পড়লে পাশে দাঁড়াবে মনে হয়? এই আপনাদের এখান থেকে একটু আগে গেলি তো সন্দেশখালী, সন্দেশখালীর যিনি নিজেকে বেতাস বাদশা বলে দাবি করত, তার পাশে দল দাঁড়িয়েছে, এর খোঁজ নিয়ে দেখুন। এই চারানার তো সে পাড়ার নেতা নয়, সে একটা বিধানসভা, দুটো বিধানসভা, লোকসভা নির্বাচনে সব থেকে বেশি লিড যার এলাকা থেকে হতো, সে ফাঁদে পড়ে গিয়েছে, দল তার পাশে আর দাঁড়াচ্ছে না। তো এই বুথের এলাকার মানুষজন যারা হিংসায় জড়াচ্ছেন, আমি আপনাদের বলবো, ফাঁদে পড়ে গেলে আপনার পাশে আর দল দাঁড়াবে না। এইখানে হিংসা করার কি আছে? আপনাদেরকে যারা হিংসা করতে বলেছে তাদেরকে বলুন না, নওশাদ ভাই তো বিধানসভায় যায়, তা ওখানে ওনার মেরে ঠ্যাংটা ভেঙে দিতে পারছো না কেন? পাড়াতে কেন ঠ্যাং ভাঙার কথা বলছো ভাই? কি বলছি বুঝতে পেরেছেন? আমার কথাটা কি কারো খারাপ লাগছে? এখানে হিংসা করাচ্ছে কেন? নওশাদ সিদ্দিকী তো বিধানসভায় যায়, কলকাতার উপর দিয়ে আসলো তো, রাজারহাটের উপর দিয়ে আসলো তো, তাহলে নওশাদ সিদ্দিকী তো ওইখানেই আটকে দিতে পারেন আপনারা, এখানে আসতেই পারবে না। ও, এখানে আসার সুযোগ আপনারাই দিচ্ছেন, আটকাচ্ছেন না, মানে সুযোগ হয়ে যাচ্ছে। তাহলে আপনি আমার বুথে কেন হিংসাটা ছড়াচ্ছেন? এটা হচ্ছে আরএসএস এর একটা প্ল্যান। মুসলমানকে দিয়ে মুসলমানকে কাটবো, মুসলমানকে দিয়ে মুসলমানের মাথা ফাটাবো, মুসলমানকে দিয়ে মুসলমানের নামে কেস করাবো, মুসলমানকে দিয়ে মুসলমানকে ধ্বংস করব। এটা মমতা ব্যানার্জি পশ্চিম বাংলায় চালু করেছে। তার আমি উদাহরণ দিচ্ছি, আপনারা দেখুন পশ্চিম বাংলার কথা, রাজনৈতিক ভাবে যত মুসলমান নেতা খুন হয়েছে, সবের পেছনে দেখুন তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ পরোক্ষ হাত আছে। যত ভালো ভালো মুসলিম লিডার খুন হয়েছে, সবের পিছনে তৃণমূলের হাত আছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি আরএসএস এর কথা শুনে এই মহল্লাতে হিংসা ছড়িয়ে দিচ্ছে। আর এখানে চারানার নেতাগুলো দাদা বলে দিয়েছে, সেই জন্য করতে হবে, ওইগুলো বোকাগুলো হিংসায় জড়িয়ে পড়ে নিজের পাড়ার মধ্যে হিংসাটাকে টেনে নিয়ে আসছে।
আমি শুধু এটা মুসলমানদের জন্য প্রযোজ্য বলছি না, যারা পিছড়ে বর্গের আছে দেখবেন যেখানে দলিত ভাই আছে অন্য দলিতকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে, যেখানে আদিবাসী ভাই আছে অন্য আদিবাসীকে দিয়ে তার উপরে আক্রমণ করাচ্ছে। মানে যারা পিছড়ে বর্গের আছে ইন্টার কাস্ট তাদেরকে নিজেদের মধ্যে উইদিন কাস্ট লড়িয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করার চক্রান্ত দ্বার প্রান্তে দাঁড় করাচ্ছে। তাই আপনাদের বলবো, হিংসা করছেন একটু চোখ কান খুলে চলুন, যে আজকে আপনার বিপদে আপনার জোড়া ফুল দাঁড়ায়নি, আপনার বাপের কবরটা, আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া মসজিদটা, ঈদগাহটা, ওয়াকফ সম্পত্তিটা বাঁচানোর জন্য যাদেরকে আপনারা আক্রমণ করছেন, কর্কশ ভাষায় কথা বলছেন, সেই নওশাদ সিদ্দিকী, পিয়ারুল, মুসা ভাই, কুতুব ভাই থেকে শুরু করে আমরাই আটকানোর চেষ্টা করছি, আমরাই লড়াই করছি। বন্ধুগণ, একটু ভাবার চেষ্টা করুন। শাহজাহান শেখের মতো বেতাজ বাদশা ফাঁদে পড়ে গিয়েছে, এখন জেলের ভাত খাচ্ছে। কবে জেল থেকে বার হবে? সূর্যের আলো কবে দেখবে? খোলা আকাশের আলো। এখন তো সূর্য হয়তো পাচ্ছে, কিন্তু খোলা আকাশের আলো, মুক্ত বাতাস কবে পাবে? আমিও বলতে পারছি না, ওখানকার নেতারাও বলতে পারছে না, কেউ বলতে পারছে না। আমি একটা উদাহরণ দেব। সন্দেশখালীর বিধায়কের নাম কি? সুকুমার মাহাতো সাহেব। সুকুমার মাহাতো সাহেবকে জেতানোর জন্য শাহজাহান শেখ মহাশয় 2021 সালে কি নোংরামি করেছিল আপনারা জানেন? আমাদের একটা ছেলেকে খুন করেছিল। কুতুব ভাই মনে আছে? শুধু খুন করেনি, অভিযোগ যাতে না দেয় তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। মনে আছে তো তোমার? তাহলে ভাবুন, সেই সুকুমার মাহাতো সাহেব একবারের জন্য বলছে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? একটা বক্তব্য দেখাতে পারবেন? সিঙ্গেল তার কমেন্ট আমাকে দেখাতে পারবেন যে সুকুমার মাহাতো সাহেব বলেছেন যে শাহজাহানকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে? কিন্তু সুকুমার মাহাতো সাহেবকে বিধায়ক বানানোর জন্য একাধিক অন্যায় কাজ শাহজাহান শেখ করেছে। আজকে শাহজাহান শেখ গাড্ডায় পড়ে গেল, সুকুমার মাহাতো সাহেব নতুন দল তৈরি, মানে নতুন তার টিমের লোককে তৈরি করে নিল। তাই আমি আবারও বলছি, এই পাড়ার যারা চারানার নেতা বড় দাদাদের কথা শুনে এই হিংসায় জড়াচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করছি একটু চোখ কান খুলে দেখুন। সারা দেশের অবস্থা দেখুন, সারা রাজ্যের অবস্থা দেখুন, কিভাবে দলিত আদিবাসী মুসলমানদের উপরে অত্যাচার নেমে আসছে। একটু চোখ খুলে দেখুন। এখনো যদি আপনি আপনার পাড়ার মধ্যে হিংসা মারামারিতে জড়িয়ে পড়েন, কবে আর আপনার বাচ্চাটা যেই প্রাইমারি স্কুলে যাচ্ছে সেই স্কুলের শিক্ষার ব্যবস্থার পরিবর্তনের দাবি করবেন? আজকে আইএসএফ এর নেতৃত্ব আইএসএফ এর কর্মীদের উপরে আক্রমণ চালাচ্ছেন, কিন্তু এই আইএসএফ এর কর্মীরা আপনার ছেলের ভবিষ্যতের জন্য আওয়াজ তুলছে। আপনি কি পিতা হলেন? আপনি কি অভিভাবক হলেন? আপনি এতটাই শাসক দলের তামাকটা খেয়ে ফেলেছেন যে আপনার ছেলের ভালো চাইছে, যে আপনার মেয়ের ভালো চাইছে, যে আপনার বাড়ির বউটার নিরাপত্তার কথা বলছে, তারই উপরে আপনি আক্রমণ করতে শুরু করে দিলেন। আপনাকে আমরা তাহলে আর কি বলে আখ্যায়িত করব? কারণ আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, তার মধ্যে একটা বক্তব্য ওয়াকফ, সেটা নিয়ে আমি বললাম। দ্বিতীয়টা কি আছে আপনার এসআইআর। আপনারা বলেন, আজকে যারা এখানে আক্রমণ, এই আমাদের পতাকা ছিঁড়েছে, ব্যানার ছিঁড়ে দিয়েছে এসআইআর নিয়ে, তাদের নেত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? এসআইআর করতে দেব না। তারপরে তার নেত্রীর দ্বিচারিতা একটু আপনারাও শুনে রাখেন। আর এটাও বলে রাখছি, যদি যারা আক্রমণ আজকে করেছে কানে ভালো করে ঢুকিয়ে রাখুন, প্রায় 90,000 অফিসার মমতা ব্যানার্জি দিয়েছে এসআইআর করার জন্য।
এদিকে মমতা ব্যানার্জি বলছে এসআইআর করতে দেবো না। আবার মমতা ব্যানার্জি 90,000 অফিসার দিয়েছে এসআইআর করার জন্য। শুধু অফিসার নয়, তাদের সাম্মানিক ভাতা যেটা দেওয়া হচ্ছে কয়েকশো কোটি টাকা মমতা ব্যানার্জি আবার দিচ্ছে। তাহলে সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে কে ঝাড়ছে একটু বুঝতে হবে না? কাগে কান দিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন যে মমতা ব্যানার্জির কথাতে আপনি হই হই করছেন। সেই মমতা ব্যানার্জি 2004-5 সালে আপনার আব্বাকে বলেছিল ঘুষপেটিয়া, আপনার মাকে বলেছিল বিদেশি নাগরিক। এই মমতা ব্যানার্জি 2004-5 সালের দিকে আপনার তখন হয়তো অল্প বয়স বা সেই সবে জন্ম হয়েছে, সে যারা আজকে লড়াই করছেন আমাদের সাথে একটু শুনে রাখুন, যার হয়ে আজকে লড়াই করছেন, যার হয়ে হিংসা ছড়াচ্ছেন, সেই নেত্রী আপনার নেত্রী 2004-5 সালের আগে পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরে বলেছিল যে আপনার বাপ আপনার মা ঘুষপেটিয়া, বিদেশি, অবৈধ নাগরিক, অবৈধ ভোটার, আপনার বাপকে 2005-6 সালের দিকে বলেছিল। লজ্জা করছেন আপনাদের? লজ্জাটুকু থাকা দরকার তো। এই মমতা ব্যানার্জির জন্য এরা যারা হিংসা করছে, এই মমতা ব্যানার্জি উনার আব্বাকে আম্মাকে, এটা তো রেকর্ড হচ্ছে তো ভাই। আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে? হ্যাঁ, মনে হয় ছেড়ে দেবে। এমনি আমি কিচ্ছু করিনি, বিনা দোষে প্রায় 20খানা মামলা আমার নামে দিয়েছে। দোষ করলে তাহলে কটা দেবে বুঝতে পারছো? বিনা দোষে 42 দিন আর একদিন ওয়াকফকে বাঁচাতে যে, এই মাদ্রাসাকে বাঁচাতে যে, ওর আব্বার কবরটাকে বাঁচাতে যে আমি 24 ঘন্টা জেল খাটলাম। আর ওই আজকে আমার প্রোগ্রামে আসতে যাতে না পারে আমাদের ব্যানার ছিঁড়ে দিচ্ছে। কত ভালো ছেলে বুঝতে হবে, এর দোষ নাই, এর মাথায় যেমন ভাবে ঢুকানো হয়েছে ও নিচ্ছে সেটা। আমি এর বিরুদ্ধে আমি একে দোষিত করছি না, কিন্তু আমি আজকে শোনাতে চাইছি যে ভাই তোমার ট্র্যাকটা ঠিকঠাক আছে তো? তুমি যে রাস্তায় আছো ঠিক রাস্তায় আছো কি ভুল রাস্তায় আছো? দেখো তুমি কার জন্য লড়াই করছো। 2004-5 সালের আগে তোমার আব্বাকে ঘুষপেটিয়া বাংলাদেশি বলেছিল যে, তার জন্য তুমি লড়াই করছো। তাহলে কালকে তো তুমি বিজেপির জন্য লড়াই করবে, তোমার যদি স্বার্থ থাকে ওখানে। কি গো, বিজেপিও ঘুষপেটিয়া বলছে, শুভেন্দু অধিকারীও ঘুষপেটিয়া বলছে এখন, আর মমতা ব্যানার্জি 2004-5 সালের আগে ঘুষপেটিয়া বলেছে। তফাৎ কি ভাই? আমি আবারও বলছি, যারা আজকে আমাদের প্রোগ্রামকে ভুলণ্ডিত করার চেষ্টা করেছেন একটু শুনিয়ে দিতে চাই। আমার আপনার বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী আমাদেরকে নির্দেশনা দিয়েছে, এসআইআর এর কোনো একটা বৈধ ভোটারের যদি নাম বাদ পড়ে আপনাদেরকে চিন্তা করতে মানা করেছে, আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার কথা বলেছে। তাই আপনাদের বলবো, এসআইআর নিয়ে আপনারা অহেতুক হয়রানি হবেন না, চিন্তিত হবেন না। কাগজ আছে, কাগজ প্রয়োজনে আমরা জমা করব। তবে এখন হেয়ারিং এর নামে ইসিআই যেটা করছে এর আমরা চরম বিরোধী। কারণ অনেক বয়স্ক লোককে, অনেক অসুস্থ লোককে, যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছে তাদেরকে অনেককে ডাকার চেষ্টা হচ্ছে, এর আমরা চরম বিরুদ্ধে। কিন্তু আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না। আমার একটা এমএলএ এর ক্ষমতা অনুযায়ী আমি লড়াই করছি। আগামী দিনে যদি বা বিগত দিনে যদি আমার কাছে একাধিক এমএলএ থাকতো, নিশ্চিতভাবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই হিয়ারিং এর নামে যে সাধারণ মানুষকে পেরেশানি করা হচ্ছে এটা আমরা বন্ধ করে দিতাম দায়িত্ব নিয়ে। কিন্তু ভাই তোমরা কোন দিকে যাবে? এর মধ্যে কেউ ঢুকো না, বাসের ব্যাপারে থাকবে। কি বলছি বুঝতে পারছেন? একটা এমএলএ কি করব, সেই জন্য আপনাদের কি বলছি, আমি হিয়ারিংটাকে এরকম ভাবে বন্ধ করতে পারছি না। একাধিক থাকলে তখন বন্ধ করে দিতাম এই সিস্টেমটা। হিয়ারিং হোক, বয়স্ক লোক ভাই যাচ্ছে গিয়ে মারা গেছে, হিয়ারিং করিয়ে ফিরতে ফিরতে মারা গেছে, 80 বছরের বৃদ্ধা, তাকে হিয়ারিং এ ডেকেছে। কেন হিয়ারিংটা বাড়িতে গিয়ে করা যেত না ভাই? ভোটের সময় অসুস্থ লোকের বাড়িতে গিয়ে ভোট চাওয়া হয়তো, হিয়ারিংটা তো বাড়িতে গিয়ে করতে পারতো, সেটা করলো না কেন? এটা আমরা আটকাতাম।
তারপরেও আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভয় পাবেন না। ফেব্রুয়ারি মাসে ফাইনাল লিস্ট পাবলিশ হবে। যদি দেখেন আপনার এলাকার কারো নাম বাদ পড়েছে, ভয় খাওয়ার দরকার নেই, ঘাস মারা ওষুধ খাওয়ার দরকার নেই। গলায় দড়ি দিয়ে দেখছি সব ভয়ে আতঙ্কে ঝুলে যাচ্ছে, সুসাইড করার কোনো প্রয়োজন নেই, নিশ্চিন্তে থাকুন। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, আমাকে প্রতি শুক্রবার আমি বাড়িতে থাকি। শুক্রবার যদি আপনারা যেতে পারেন দেখা হবে, না গেলেও কোনো অসুবিধা নাই। এই অঞ্চলের নেতৃত্ব যারা আছেন, যারা অঞ্চল নেতৃত্ব আছে, সাথে সাথে আমাদের পিয়ারুল ভাই আছে, আপনাদের যদি বুথের কারো নাম বাদ পড়ে আপনারা সাথে সাথে এই অঞ্চল নেতৃত্ব পিয়ারুল ভাইদেরকে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের হাতে যে রিসিভ কপিটা আছে তার জেরক্স কপি আমার কাছে পৌঁছে দেবেন। নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবেন। বাকি কাজ আপনাদের খামচিহ্নর বিধায়ক আছে ভাঙড়ের, সে দেখে নেবে। আব্বাস ভাইজান আছে দেখে নেবে, খামচিহ্ন আছে দেখে নেবে, নওশাদ সিদ্দিকী আছে দেখে নেবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে দেখে নেবে। এতটুকু মাথায় রাখবেন, কারো আশীর্বাদে কারো অভিশাপে আপনার ভোটাধিকার কাটাও যাবে না, আপনার নতুন লিস্টে নাম উঠবে না। আপনার ভোটাধিকার থাকবে বা ভোটাধিকার কাটবে আর্টিকেল 326 এর বলে অবৈধ ভোটার, শিফটিং ভোটার বা অ্যাবসেন্ট ভোটারের নাম কাটা যাবে। কোন বৈধ ভোটারের নাম কাটার ক্ষমতা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নাই। কারণ আর্টিকেল 326 সংবিধানের অনুচ্ছেদ 326 এ বলা হচ্ছে প্রতিটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দেওয়ার জন্য অ্যাবেল। সুতরাং যদি কোনো ভারতীয়র এই আর্টিকেল 326 এর অধিকার কেড়ে নেয়, আপনার পাশে রাজ্য সরকার থাকুক আর নাই থাকুক, আপনার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, আপনার পাশে খামচিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকীরা থাকবে, আব্বাস ভাইজানের আপনাদের পাশে থাকবে। আপনারা নিশ্চিন্তে থাকবেন। এটা শুধু কি আইএসএফ এর জন্য নাকি? আমি কথা বলে যাচ্ছি, আর গত রাত থেকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছে, আইএসএফ এর পতাকা ছিঁড়েছে, আইএসএফ এর ছেলেদেরকে গালাগালি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে ঠেলাঠেলি করেছে, আইএসএফ এর ছেলেদেরকে মানসিক শারীরিক ভাবে অত্যাচার করেছে, তাদেরকেও বলে যাচ্ছি কানটা খাড়া করে একটু শুনে রাখুন। এই মূল্যবোধের রাজনীতি আইএসএফ করে, হিংসার পরিবর্তে হিংসার রাজনীতি করে না। কেউ চোখ তুলে নেওয়ার পরিবর্তে যদি চোখই তুলে নেওয়া হয়, পৃথিবীটা একদিন অন্ধে ভরে যাবে। সুতরাং আমরা ওই রাজনীতি করি না। আমি আজকে এখান থেকে বলে যাই, যে ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব করলো, সেই তৃণমূলের ভাইদেরও বা তার পরিবারের কারো যদি এসআইআর এর নাম কাটা যায়, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করে নাম কেটেছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সেই ভাই আমাদের সাথে যদি গোপনে যোগাযোগ করে, সেই ভাইয়ের হয়েও নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে। আজকে এটা বলে যাচ্ছি আমি। আমরা অন্যদের মতো রাজনীতি করি না, মেরেছে মারো এই রাজনীতি করি না। আমরা মূল্যবোধের রাজনীতি করতে চাই, সৌজন্যতার রাজনীতি করতে চাই, আমরা হিংসা মুক্ত সমাজ ব্যবস্থা চাই। তাহলে মাথায় থাকবে তো, যদি যারা আজকে হিংসা করেছে, গতকালকে হিংসা করেছে, তাদের পরিবারেরও যদি কারো এসআইআর এর নাম কেটে যায়, তাদের দল তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, আমরা প্রস্তুত আছি তার হয়ে আইনি লড়াই করার জন্য। তারপরেও আইএসএফ কে তোমরা মারো, মারতে কে বলেছে? দাদা বলেছে। সেই দাদা কেন বলেছে? তোমার ভবিষ্যৎটাকে ধ্বংস করছে, আমি বলছি বলেই ক্ষতি হচ্ছে। একবারের জন্য মমতা ব্যানার্জি বলেছে এই কথা, যে একজনের যদি ভোটের নাম কাটা যায় আমি আইনি লড়াই করব? একটা ভিডিও পুরো দেখাতে পারবেন? অভিষেক ব্যানার্জি একবারের জন্য বলেছে, যদি থাকেন আমাকে দেন, যে কারো পশ্চিম বাংলার একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে আমরা আইনি লড়াই করব? একবারের জন্য বলেছে? বলেনি। কিন্তু আমরা বলছি আমরা আইনি লড়াই করব। তাহলে আমাদেরকে যারা মারছো, আমরাই তোমার ভোটাধিকার বাঁচানোর লড়াই করছি। আরেকটু নিচে নাবি, কি আছে? ওবিসি সংরক্ষণ পুনর্বহাল, যা সর্বনাশ করেছে মমতা ব্যানার্জি। ওই যে পঞ্চায়েতের মেম্বার হয়ে মারপিট করছে তো, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সমিতি, জেলা পরিষদের মেম্বার হয়ে মারপিট করছে তো, ওই মেম্বারও আর রাখবে না মমতা ব্যানার্জি, এই সমস্ত লাঠিয়াল বাহিনী করে রেখে দেবে। কারণ নতুন ওবিসি লিস্ট যা করেছে, এই নতুন ওবিসি লিস্টেও আগামী দিনে ভোটে দাঁড়ানোর ক্ষমতাও ধ্বংস করে দিচ্ছে। নওশাদ সিদ্দিকী তারা আগামী দিনে যাতে ভোটে দাঁড়াতে পারে, তার জন্য আবার
সুপ্রিম কোর্টে মামলা করেছে, ওরাই আবার নওশাদ সিদ্দিকীদের উপর আক্রমণ করছে। কি বলছি বুঝতে পেরেছেন? ওবিসি সংরক্ষণ হয় তো জানেন তো, ভোটের সময় সেটাও ধ্বংস করে দিয়েছে, ওটাও ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ আগামী দিনে ওই প্রধান উপপ্রধান মেম্বার যে দুটো চারটে খুঁজে পাচ্ছিলেন, সেটাও রাস্তাটাও মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, যে আজকে লাঠি নিয়ে আমাদের কর্মীদের উপরে চড়াও হচ্ছে, তাকেও বলছি আপনার বাড়ির ছেলে মেয়েটা একটু একটু পড়াশোনা করছে, হায়ার এডুকেশন যদি নিতে চাই, যে সংরক্ষণ প্রথা আছে সেই সংরক্ষণ প্রথায় আর আপনি পাবেন না। মমতা ব্যানার্জি আপনাকেও অভিশাপ দিচ্ছে আর আপনার হাতে লাঠি তুলে দিচ্ছে, নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে যেতে বলছে। কিন্তু যে হাতে আপনাকে আপনি নওশাদ সিদ্দিকীদের দিকে তেড়ে আসছেন, ওই হাতটা মেয়েটার মাথায় রেখে, বাড়ির ছেলেটার মাথায় রেখে একবার ভাবুন যে আপনার ছেলেটা, আপনার মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে সংরক্ষণের কোঠায় কি আর সুবিধা পাবে? তো শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল, আপনার বাড়ির আপনার ছেলের, সবার জন্য এটা বলছি আমি, ছেলে মেয়েরা নিজেদের প্রচেষ্টায় ডিগ্রি অর্জন করার পরে চাকরির পরীক্ষা যখন বসছে, পরীক্ষা দিচ্ছে, লিস্টে আর নাম আসছে না, তাহলে বলুন এটা মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেছে। কিন্তু আমরা একবারের জন্য কি বলছি, আমাদের প্রতিবাদ কি শুধু তৃণমূল ছেড়ে এটা নয়, বরঞ্চ আমাদের প্রতিবাদ মমতা ব্যানার্জি নতুন ওবিসি সার্টিফিকেট দিয়ে মুসলমানদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। বারবার চিৎকার করেছি, গত কয়েকদিন আগে মমতা ব্যানার্জি স্বয়ং স্বীকার করেছে নতুন ওবিসি লিস্টে ক্ষতি হচ্ছে, আমি পুনরায় নতুন লিস্ট তৈরি করব। তবে একটা কথা বলি, নতুন বছরের যদি নতুন সরকার আসলে তৈরি করব, এই গল্প যদি শোনাই এই ফাঁদে পা দেবেন না। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেই বিধানসভায় দাঁড়িয়ে আনএডেড মাদ্রাসাদের জন্য 55 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং ওগুলোকে এডেড করা হলো। এডেডরা যা সুযোগ সুবিধা পায়, ওই আনএডেড গুলো এরপর থেকে সব পাবে বলে গল্প শুনিয়েছিল, অনেকে বিশ্বাস করে নিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, 22টা রাত আজকে এই কনকনে ঠান্ডায় কলকাতার শর্ট লেগে ওই আনএডেড মাদ্রাসার টিচার গুলো ওখানে আন্দোলন বসেছে। আপনারা শুনলে অবাক হবেন, যারা আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছেন তাদেরকেও বলছি, আপনার বাচ্চাগুলো কিন্তু আনএডেড মাদ্রাসাতে যায়, খোঁজ নিয়ে দেখুন স্কুলের পাশে কুকুরের বাচ্চা থাকলে মমতা ব্যানার্জি নির্দেশ দিচ্ছে তাদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু এই তৃণমূলের নেতাদেরকেও বলছি, আপনার বাচ্চারা যে আনএডেড মাদ্রাসায় গিয়ে যায়, ওই আনএডেড মাদ্রাসার বাচ্চাগুলোকেও মিড ডে মিল দিচ্ছে না। একটু ভাবার চেষ্টা করুন, কেন আইএসএফ কে আটকানোর চেষ্টা করছে? আইএসএফ পয়েন্টে কথা বলছে, কুকুরের বাচ্চাদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হলো, আপনার বাচ্চাকে কিন্তু মিড ডে মিলের ব্যবস্থা দিচ্ছে না। এটা স্পষ্ট ভাষায় বলছি, গায়ে লাগলো কিছু করার নেই। নিশ্চিতভাবে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার দাম মমতা ব্যানার্জির কাছে বেশি। খারাপ লাগছে, কিচ্ছু করার নেই। আমার বাস্তব কথা বলছি, স্কুলের ধারে যে কুকুরের বাচ্চা থাকে, তো ওদেরকে একবেলা খাবার দিতে হবে মিড ডে মিল থেকে, তার নির্দেশনা মমতা ব্যানার্জি দপ্তর দিচ্ছে, স্কুল এডুকেশন দপ্তর দিচ্ছে। আর আপনার আমার বাচ্চাগুলো যেগুলো আনএডেড স্কুলে পড়ে, আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সেইখানে মিড ডে মিল দীর্ঘদিন ধরে চাইছে, দিচ্ছে না। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জির কাছে আপনার বাচ্চার থেকেও কুকুরের বাচ্চার গুরুত্ব বেশি। সেই জন্য কুকুরের বাচ্চাগুলোকে আপনার মিড ডে মিল দিলেও আপনার বাচ্চাকে মিড ডে মিল দেওয়ার কোনো ভাবনা নেই। আপনার বাচ্চার মানে যারা আজকে আমাদের গতকাল থেকে আমাদের কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের অনেকের সন্তান দেখবেন আনএডেড গুলোতে পড়ে। বুঝতে পারছেন আমি কি বলছি? লাঠি নিয়ে আপনি আমাদের দিকে তেড়ে আসছেন, আমরাই আপনার সন্তান যদি মিড ডে মিল পাই তার কথা বলছি, আপনার সন্তান ব্যাগ পাই তার কথা বলছি, আপনার সন্তান জুতো পাই তার কথা বলছি, আপনার সন্তান কিভাবে ইউনিফর্মটা পাবে তার কথা বলছি। আর আপনি আমাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসছে না, আমাদের থেকে বোকা আর কি আছে? আমি ওর হয়ে কথা বলছি, কিন্তু ও তো অবুঝ, ওকে এগুলো বোঝানো হয়নি। ও
ওই জন্য লাঠি নিয়ে তেড়ে আসছে। আর আমি এগুলো বোঝাবার চেষ্টা করছি। আপনার কষ্ট করে মেহনত করে আপনি আমি আপনার বাচ্চাটাকে বড় করলাম। নতুন মমতা ব্যানার্জি যে সার্টিফিকেট দিয়েছে, কেমন সার্টিফিকেট জানেন? মেসিকে দেখার মতো। আপনারা অনেকে টিকিট কেটেছিলেন, টিকিট নিজের ঘাটের টাকা দিয়ে টিকিট কাটলেন, মেহনতের টাকা দিয়ে টিকিট কাটলেন, টিকিট চেক হলে স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না। এই নতুন যে সার্টিফিকেট দিয়েছে এটা আপনার কাগজ। পরীক্ষায় বসলেন, টাকা দিয়ে ফর্ম ফিল আপ করলেন, পরীক্ষায় বসলেন, পাস করলেন, চাকরি আপনি পাবেন না। কিন্তু আপনার হাতে সার্টিফিকেট আছে, সংরক্ষণ কোটাতে আপনি অ্যালাউ হচ্ছেন না। আপনার হাতে টিকিট ছিল, আপনি মেসিকে যেমন দেখতে পেলেন না, নেতা কেতারা ঘিরে রেখে দিয়েছিল। নতুন যে সার্ভে করে ওবিসি লিস্ট বানিয়েছে, এই ওবিসি লিস্ট এমন বানিয়েছে যে আপনি আর চাকরি পাবেন না। তারপরে পয়েন্ট কি আছে? ফেক এসটি এসসি সার্টিফিকেট। আমাদের পশ্চিম বাংলায় একটা সরকার চলছে না, একটা সার্কাস চলছে। আপনারা অবাক হবেন, সরকার চলছে না, সার্কাস চলছে। কেন বলছি? মমতা ব্যানার্জি বলছে মুসলমানরা আমি থাকতে তোমাদের কিছু হতে দেব না। মুসলমানদের প্রিয় গ্রন্থ কোরআন শরীফের উপরে যখন বাজে মন্তব্য করলো, কোরআন শরীফ নাকি শয়তান দ্বারা লিখিত, এত চরম মন্তব্য করলো। আপনি আমার যারা মুসলমান সমাজের মানুষ, আপনারা ভালো করে জানেন দিনের কোন মানুষ দ্বারা কোরআন শরীফ লিখিত নয়, সৃষ্টিকর্তার নির্দেশে অবতীর্ণ হয়েছে, সেটা সংকলন করা হয়েছে। চরম ভাবে তাহলে গালিটা কোথায় দিল? এত ভয়ঙ্কর কথা মুসলমান সমাজ সম্পর্কে যে কথা বললো, শুধু মুসলমানকে আঘাত দিল না, আর্টিকেল 25 কে আঘাত দিল। দুটো সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগে যেতে পারত, হিংসা হতো, এলাকায় মারামারি হতো, এমন মন্তব্য করেছে। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষজন ধৈর্যের পরীক্ষা দিয়ে আইনি লড়াইয়ের দিকে গিয়েছে। আমি এটাকে ধন্যবাদ, স্যালুট জানাচ্ছি। কিন্তু আপনারা বলুন, মমতা ব্যানার্জির কাজ কি হতো? যে কথা বলেছে তাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। একবার ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে দ্বিতীয়বার বলার সাহস পেত না। আজকে যারা লাঠি নিয়ে, আজকে যারা আইএসএফ এর পতাকা ছিঁড়েছেন, আজকে যারা আইএসএফ এর ব্যানার ছিঁড়েছেন, তাদের উদ্দেশ্যে বার্তা, অন্তত আপনাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের, আপনারা যার কথা শুনে আজকে ব্যানার ছিঁড়লেন, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলেন, তাদেরকে একবার প্রশ্ন করুন, হ্যাঁ তোমাদের কথা শুনে তো আমি এই ছেলেগুলোকে মারলাম, ব্যানার ছিঁড়ে দিলাম, পতাকা ছিঁড়ে দিলাম, আসতে দিচ্ছিলাম না প্রোগ্রামে, রাস্তা ব্লক করে রাখলাম, এক মাচার ধারে মাচা তৈরি করে পাড়ার মোড়ে এমন ভিড় তৈরি করেছো যাতে অন্য কেউ না আসতে পারে, ভয়ের পরিবেশ তৈরি করলাম তোমাদের কথা শুনে। কিন্তু ভাই দিনের শেষে তো আমি মুসলমান, আমার কোরআন শরীফকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে এত বাজে মন্তব্য করলো ওই বড় নেতাটা, বিজেপির নেতা, আবার তৃণমূলের নয়, বিজেপির বিরুদ্ধে নাকি মমতা ব্যানার্জি সত্যিকারের লড়াই করে। তাহলে ওই বিজেপি নেতার বিরুদ্ধে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে কি ব্যবস্থা গ্রহণ করলো, এটা অন্তত জানাও। পারবে তো এটা জিজ্ঞাসা করতে? মাইকের আওয়াজ যাচ্ছে, আমার বক্তব্য ওই বন্ধুরাও শুনছেন, আমি রেকর্ড পরে শুনবে, সেই বন্ধুদের বলবো যা করেছেন তো নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন ভালো করেছেন কি খারাপ করেছেন, এটা অন্তত জিজ্ঞাসা করুন। আমি আপনাদের বলছি, এখন পর্যন্ত পুলিশকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেয়নি। পুলিশের কিছু দোষ নাই, পুলিশ রেডি আছে, ধরবে, জেলের ভাত খাওয়াবে। আমাদের পুলিশ রেডি আছে, আমাদের পুলিশ যথেষ্ট, কিন্তু পুলিশের কম সংখ্যা, কম। একটা পুলিশ 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করছে, 8 ঘন্টা ডিউটি করার নিয়ম। তারপরেও এরা রেডি আছে, অন্যায়কে এরা প্রশ্রয় দেবে না, কিন্তু এদেরকে করতে দিচ্ছে না। তাই এদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, পুলিশকে সবসময় সহযোগিতা করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। ফেক এসটি এসসি সার্টিফিকেট পশ্চিম বাংলায় 22% এসসি ভাইদের জন্য সংরক্ষণ। 100 জন সরকারি চাকরি করলে 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী 22 জন এসসি কমিউনিটির হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, খাতাই কলমে 22 জন এসসি চাকরি পেলেও প্রকৃত এসসি কতজন পাচ্ছে? এসসির নামে জল মিশিয়ে দিয়ে, পানি মিশিয়ে দিয়ে নন এসসিরা চাকরি করে নিচ্ছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে। আমাদের লড়াই সংগ্রাম যেমন জারি থাকবে ওয়াকফকে বাঁচানোর জন্য,
আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে দেবত্ব সম্পত্তি উদ্ধারের জন্য। আপনারা জেনে রাখুন, এই তৃণমূলের আমলে ওয়াকফ যেমন চুরি হচ্ছে, মন্দিরের নামে অনেক সম্পত্তি উৎসর্গ আছে সেটাও চুরি হচ্ছে। এই সরকারের আমলে দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ হয়েছে সেটাও চুরি হচ্ছে। তাই আমাদের কাজ কি থাকবে? ওয়াকফ সম্পত্তি যেমন ফিরিয়ে নিয়ে আসবো, দেবদেবীর সম্পত্তি ফিরিয়ে নিয়েছে দেবদেবীর নামে যেটা আছে তুলে দেবো, মন্দিরের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মন্দির কমিটির হাতে তুলে দেবো, মসজিদের সম্পত্তি ফিরিয়ে নিয়েছে মসজিদ কমিটির হাতে তুলে দেবো। এটা আইএসএফ এর প্রতিজ্ঞা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিজ্ঞা। এত বড় অপদত্ত, 22 জন দলিত চাকরি পাওয়ার কথা, 22 জন প্রকৃত পাচ্ছে না, অন্যজন চাকরিটা খেয়ে নিচ্ছে। এটা বন্ধ করার জন্য আমাদের লড়াই সংগ্রাম। আপনারা শুনলে অবাক হবেন, এসটি সার্টিফিকেট কারা? এসটি কারা? শিডিউল ট্রাইব, যারা আদিবাসী তারা এসটি। তো এসটিদের পশ্চিম বাংলায় 1 কোটি এসটি সমাজের মানুষ নাই, 1.5 কোটি সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, অর্থাৎ 50 লক্ষের অধিক কি করেছে। একটা প্রবাদ কথা আছে জানেন তো, প্রচলিত প্রবাদ, দুধে পানি মিশানো হয়েছে। আর এই তৃণমূলের আমলে পানিতে দুধ মিশানো হচ্ছে। কি বলছে বুঝতে পেরেছেন? 1 কোটিও আদিবাসী নয়, 1.5 কোটি আদিবাসীদের সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? প্রকৃত যারা আদিবাসী তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তারা কোটাতে সংরক্ষণ পাচ্ছে না। তাই আমাদের এই মঞ্চ থেকে আজকে আমরা আওয়াজ তুলছি যে এগুলোকে বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের যে সমস্যা, পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে, লাশ হয়ে বাড়ি ফিরছে। মমতা ব্যানার্জির কোনো কথা আছে? আর মমতা ব্যানার্জি তার দলের লোককে দিয়ে আইএসএফ কাটকানোর চেষ্টা করছে। এই প্রশ্নটা বিজেপিকে করতে পারত। এই প্রশ্নটা বিজেপি প্রোগ্রাম হলে কোনোদিন তারা ডিস্টার্ব করেছে আপনারা দেখেছেন? বিজেপি প্রোগ্রাম করবে কোনো ডিস্টার্ব নেই, আইএসএফ প্রোগ্রাম করলে ডিস্টার্ব করতে হবে কেন? আইএসএফ সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, সরকারি কর্মচারীদের দিয়ে বৃদ্ধির কথা বলে, পুলিশের শূন্যপদ বৃদ্ধির পূরণের কথা বলে, বেকারত্ব ঘোচানোর কথা বলে, শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে তার কথা বলে, কৃষকের আয় বাড়ার কথা বলে, মায়েদের 1200 টাকা 1000 টাকায় লক্ষ্মীর ভান্ডার নয়, মাসে গেলে 5000 টাকা দিতে হবে তার কথা বলে, তার পরিবর্তে অল্প কাজ বুঝে নিতে হবে, মায়েদের নিরাপত্তার কথা ভাবে বলা হয়। ওই জন্যই আইএসএফ কে আটকাও। উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্য সরকার চলছে, কিভাবে খুন হয়ে ফিরে আসতে হচ্ছে দেখেছেন? মার খেয়ে ফিরে আসতে হচ্ছে। রাজ্য সরকারের কোনো হেলদোল আছে? কেন হেলদোল নাই? মারটা খাচ্ছে কে? দলিত। মারটা খাচ্ছে আদিবাসী, মারটা খাচ্ছে মুসলমান। যাক না, মার ওরা খাক, ওরা মার খাচ্ছে খাক, ওই জন্য দিদির কোনো সাড়া পড়েনি। কিন্তু এটাকে বন্ধ করতে হবে কি হবে না? বন্ধ করা যায় কি না? দুটো বিষয়, বন্ধ করতে হবে আর বন্ধ কিভাবে করবে। প্রথমটা হলো, দ্বিতীয়টা কিভাবে করবে। দুটো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে উড়িষ্যা সরকারকে, আমার পশ্চিম বাংলা সরকার একটা চিঠি করা দরকার যে আপনার রাজ্যে যে পরিযায়ী শ্রমিকগুলো আছে, অর্থাৎ বাঙালি কর্মরত যে শ্রমিকগুলো আছে, তাদের উপরে অত্যাচার হিংসা বন্ধ করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে। আর যদি নিতে অক্ষম হয়, সক্ষম না হয়, একটা বার্তা দিয়ে দেওয়া। উড়িষ্যাতে পশ্চিম বাংলা থেকে 20,000 শ্রমিক কাজ করে, মাত্র 20,000 শ্রমিক উড়িষ্যাতে কাজ করে। আর উড়িষ্যা থেকে 3 লক্ষের অধিক শ্রমিক বাংলায় এসে কাজ করে, রুজি রুটি হয়। উড়িষ্যায় তাদের পরিবার আছে, পরিবারের মুখে অন্ন তুলে দেয়। তাহলে আমার পশ্চিম বাংলা সরকার যদি একথা বলে, যদি আমি ইনক্লুসিভে বিশ্বাসী, আমি ইনক্লুসিভে বিশ্বাসী, বাংলার মাটিতে আমি, বাংলার সম্প্রীতির মাটিকে আমি সবসময় আঁকড়ে ধরে রাখতে চাই, কিন্তু সোজা আগুলে না ঘি উঠলে আগুলে একটু বেঁকাতে হয়। আমার রাজ্য সরকার যদি এতটুকু কথা বলে, আপনি 20,000 বাঙালি শ্রমিককে নিরাপত্তা দিতে পারছেন না, আমি 3 লক্ষ উড়িয়া শ্রমিককে নিরাপত্তা দিচ্ছি। নিরাপত্তা কারা দিচ্ছে? আমাদের এই পুলিশ ভাইরা। আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা আগলে ধরে রেখেছি। যদি আমার রাজ্য সরকার এতটুকু কথা বলে, ঠিক আছে আমি 20,000 বাঙালি শ্রমিককে ফিরিয়ে নিয়ে আসছি, আপনি আপনার 3 লক্ষ উড়িয়া শ্রমিককে বাপাস রিটার্ন করে নেন, আর অত্যাচার হবে? অত্যাচার। কারণ কি? 20,000 ফিরিয়ে নিয়ে 3 লাখ ফেরত নেওয়ার কথা বলছে। 3 লাখ মানে পরিবার পিছু যদি 4 জন ধরি, 3 4 12 লক্ষ উড়িষ্যার মানুষ ক্ষিপ্ত হবে উড়িষ্যা সরকারের উপরে। 12 লক্ষ উড়িষ্যার মানুষ ক্ষিপ্ত হবে কার উপরে?
উড়িষ্যা সরকারের উপরে গদি টলমলে হয়ে যাবে। বলবে আগে আগে পুলিশকে থানাগুলোকে বলে দাও, একটা বেটা যদি বাঙালি শ্রমিকদের দিকে চোখ তুলে তাকায়, অন্যায় কাজ করে, ধরে জেলের মধ্যে ভরে দেবো। তাহলে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হবে কি বন্ধ হয়ে যাবে? কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে। আর আজকে যারা লাঠি দিয়ে ছুটাছুটি করছো, ব্যানার ছিঁড়েছো, পতাকা ছিঁড়েছো, নিশ্চিতভাবে জুয়েল শেখকে, জুয়েল রানাকে খুন করেছে। যদি আপনার মন না কাঁদে তাহলে আমাকেও দুঘা মেরে নিন। জুয়েল রানাকে খুন করেছে জানেন তো, 19 বছরের ছেলেটি। যদি আপনাদের না মন কাঁদে তাহলে আমাকেও দুঘা পিটিয়ে নিন। তাহলে যেন আপনার মধ্যে আর মানবতা নামক কিছু জিনিস নাই। মহারাষ্ট্রে বীরভূমের ছেলে সোমনাথ দেবনাথের গলা কেটে উড়িয়ে দিয়েছিল। যদি তাকে দেখে আপনার মনটা না কাঁদে, আসুন আমাকে দুঘা মেরে নিন। আপনার মধ্যে মনুষ্যত্ব নাই, শেষ হয়ে গেছে। সাবির মল্লিক হরিয়ানাতে গোমাংস আছে মিথ্যা অপবাদে পিটিয়ে মেরে দিল। পরে কি দেখলাম, গোমাংস ছিল না, রিপোর্ট যেটা এসেছে উড়ে বাসন্তীর ছেলে। যদি না আপনার মন টাকা দিয়ে ওকে খুন করেছে, আপনার বাড়িতেও পরিবার পরিজন আছে, ওরও পরিবার পরিজন আছে। চলে যান আফরাজুল, কি নৃশংস ভাবে খুন করলো। যদি আপনার না মন টাকা দেয়, চলে যান বাঁকুড়াতে হেমন্ত রায় কেরলে কাজে গিয়েছিল 2019 সালে, লাশ হয়ে বাড়ি ফিরেছে। এই ধরনের শয়ে শয়ে আছে। যদি আপনার মনটা না কাঁদে ওই লাশগুলো দেখে, তাহলে আপনি আমাকে দুঘা মারুন। আর যদি আপনার মধ্যে মানবতা থাকে, মানুষত্ব থাকে, তাহলে আফরাজুলের জন্য কষ্ট হবে, হেমন্ত রায়ের জন্য কষ্ট হবে, সাবির মল্লিকের জন্য কষ্ট হবে, সোমনাথ দেবনাথের জন্য কষ্ট হবে, জুয়েল রানার জন্য কষ্ট হবে। যদি মানবতা আপনার মধ্যে থেকে থাকে, ন্যূনতম যদি মানসিকতা আপনার ঠিক থাকে, আপনার যদি কষ্ট লেগে থাকে, তাহলে আপনি লাঠি নিয়ে ছুটে আসার আগে একবার ভাববেন ওদের উপরে অত্যাচার বন্ধের জন্য। আমাদের তো সরকার, আমার তো নেত্রী কিছু বলছে না। যাদের পিছনে আমরা লাঠি নিয়ে ছুটে যাচ্ছি ওদের উপরে না অত্যাচার হয়, ওই জন্য অন্তত তারা রাস্তায় দাঁড়িয়ে গলাটা তো ফাটাচ্ছে। এরপর থেকে একটু ভেবে চিন্তে কাজ করবেন, অনুরোধ করছি। কটা বাজে গো? আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, তিনটে আমি কথা বলে শেষ করব। প্রথম কথা, প্রশাসনের বন্ধুদেরকে আপনারা সহযোগিতা করবেন, আইন হাতে কেউ তুলে নেবেন না। অনুরোধ এটুকু করছি, প্রশাসনের বন্ধুদেরকে সহযোগিতা করবেন। মাথায় থাকবে তো ভাই? টিট ফর ট্যাট কথা আছে, কিন্তু এখানে হলে ক্ষতিগ্রস্ত মানুষই হবে। দ্বিতীয় কথা, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। শিক্ষার অভাবের জন্য হিংসার দিকে ঠেলে দিচ্ছে। যে হিংসা করতে আসছে হোশ নাই, অবঘাতে লাগলে যদি ক্ষতি হয়ে যায়, মাথাটা যদি ফেটে যায়, 307 হয়ে যাবে। আর আল্লাহ মাফ করুন, সৃষ্টিকর্তা ক্ষমা করুন, যদি যাই এক্সপায়ার হয়ে যায় তাহলে বসিরহাট কোর্ট জেলের মধ্যেই থাকতে হবে। হোসনাই 302 খাবে। এই জন্য এদেরকে অশিক্ষিত করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী। এই দুই দল মিলে, দুজন মিলে পশ্চিমবাংলার হিন্দু মুসলমানকে শোষণ করার চেষ্টা করছে। অনুরোধ করছি আপনার ছেলেগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। 3 নম্বর হচ্ছে রাজনৈতিক সৌজন্যতা হারাবেন না। বুথের মানুষদের বলবো, কোনদিন দেখেছেন শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, দিলীপ ঘোষ, ফিরহাদ হাকিম, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, অভিষেক ব্যানার্জি মারপিট করছে নিজেদের মধ্যে? কোনদিন দেখেননি, আমার মনে হয় আর দেখবেন না আপনারা। কিন্তু আমরা কি দেখছি, এ আমরা ডেঙ্গিতে কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে কংগ্রেস করে, কে সিপিএম করে, নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ছেন। কেন আপনারা মারামারিতে জড়াচ্ছেন? আর আপনাদের দলের সর্বোচ্চ নেতারা দেখুন এসি রুমে বসে চা খাচ্ছে। আপনাদের ন্যূনতম যদি লজ্জা থাকে, আপনারা আপনাদের যারা মারপিট করার কথা বলবে তাদেরকে বলবেন, দাদা এসে আপনি দুঘা শুরু করুন, আমরা ছগা দেবো। দেখবেন দাদা দিদি আসবে না, কারণ দাদা দিদি ভালো করে জানে আমি যদি জড়িয়ে যাই, আমার নামে এফআইআর হয়ে গেলে 307-এর ধারা যদি লেগে যায়, আমার পাসপোর্ট রিনিউয়াল থেকে শুরু করে বছরে বছরে বিদেশে যে একটা করে ট্রিপে যাই, সেখানে যাওয়াতে অনেক অসুবিধা হবে, আমার বিপদ হয়ে যেতে পারে। আবার কেউ যদি মারা যায় তাহলে আমি ফেসে যাব, আমাকে জেলে থাকতে হবে। সেই জন্য কোনো দাদা দিদি হিংসায় জড়াই না। দাদা দিদিদের চামচা যেগুলো আছে, চারানার নেতা আছে, যাদেরকে যখন ইচ্ছা দল বার করে দেয়, যখন ইচ্ছা ঢোকায়, তারা দেখুন আজকে হই হই করছে। মিনাখাতে একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত, তার নাম নিচ্ছি না, নামের আগে পরে তিনি আবার হাজি লাগিয়ে ঘুরতেন। আজকে সেই হাজি সাহেবের অবস্থা দেখুন কোন তলে নিতে চলে গেছে। হাজি সাহেবের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, এখন
গরু ছাগল ওইদিকে হাজি সাহেবের দিকে তাকাচ্ছে না, কিন্তু হাজি সাহেবের হাতে যখন ক্ষমতা ছিল গরু ছাগলকে এক ঘাটে পানি খাওয়ার চেষ্টা করেছিল, অনেক অন্যায় করেছিল। তাই এতটুকুই বলছি, কে কখন কোথায় থাকে, কার ক্ষমতা আপ হবে কার ক্ষমতা ডাউন হবে কেউ বলতে পারবে না। কালের ক্রমে আজকে যে নিচে আছে কালকে সে উপরে উঠবে, আবার কালের ক্রমে উপরে যে আজকে আছে আগামী কাল সে নিচে নামবে। সুতরাং উপরে থেকে কি ক্ষমতা উপভোগ করে কি ব্যবহার করছো, কালকে যখন তুমি আগামীতে যখন তুমি নিচে নামবে তোমার সাথে কিন্তু সেটা গ্রামের মানুষ ট্রিট করবে, এটা মাথায় রেখে এলাকার মানুষ ট্রিট করবে। তুমি আজকে ক্ষমতার মসনদে আছো, ক্ষমতার মধ্যগগনে আছো, তুমি যদি মান ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করো, আগামী দিনে তোমার হাতে ক্ষমতা না থাকলেও গ্রামের মানুষ তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে। আর তুমি যদি মনে করো ক্ষমতার মধ্যগগনে আছি, মানুষকে মানুষ ভাববো না, প্রশাসনকে জোর করিয়ে অন্যায় করব, আগামী কাল কিন্তু তোমার জায়গা ওই শাহজাহান শেখের পাশে হবে, এটা মাথায় তুমি কিন্তু রেখে দাও। তখন হয়তো তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যে ভাইজান একটু দেখুন, হয়েছে তৃণমূলের ছেলেরা জেল খাটছে, বিজেপির সাথে ঝামেলা, সিপিএম এর সাথে ঝামেলা, আমি জেলে গিয়ে দেখেছি অনেককে ছাড়িয়েছি, তৃণমূল আর পাত্তা দেয়নি, দেখেছে জেলে ভাইজান হাউমাউ করছে। নাম্বার দিয়ে এসেছি, পরিবারের লোক দেখা করতে আসলে বলেছি আমার সাথে দেখা করতে বলবে, দেখা করেছে। তৃণমূলের অনেক নেতাকে জেল থেকে নওশাদ সিদ্দিকী ছাড়িয়েছে, অন্যায় ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল, এখনো কাজ চলছে। এই পার্টি নওশাদ সিদ্দিকী করে, ভোট হলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, চোখ কান খুলে চলুন। ভোটের জন্য আপনার পাড়াতে মারপিট করবেন, আর কলকাতায় সন্ধ্যার পরে টিভির সামনে বসে ফেস পাউডার টেস্ট পাউডার মেখে বলবে এটা হয়নি সেটা হয়নি, অমুক অমর রাহে বলবে বছরে একটা দিন, বাকি কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, নাহলে কেউ বসিরহাট জেলে জীবনটা ধ্বংস হয়ে গেল। এই হিংসায় আপনারা জড়াবেন না, এইটুকু অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা এত বাধা বিপত্তির পরেও এই এত সংখ্যায় মানুষ এসে উপস্থিত হয়েছেন, আপনাদের লড়াইকে কুর্নিশ জানাই, আপনাদের সিদ্ধারাকে স্যালুট জানাই, আমাদের আমরাডি নেতৃত্বদের ধন্যবাদ জানাই, বিধানসভা নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায় আজকের আমাদের এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে শেষ করতে পারছি। আর একটা কথা প্রশাসন বন্ধুদের বলবো যে আমরা আমাদের পক্ষ থেকে থানাতে অভিযোগ করা হবে, আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, যারা যারা এই কাজের সাথে যুক্ত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করব। প্রশাসনের প্রতি যদি মানুষের ভরসা উঠে যায় তাহলে প্রশাসনিক পদটাই আর গুরুত্বহীন হয়ে যাবে। আমরা কোনোদিনের জন্য প্রশাসনের উপর থেকে মানুষের ভরসা উঠে যাক এটা চাই না। আমরা সব সময় চাই প্রশাসন আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ বন্ধু, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা যাতে ঠিক সেটা যদি আরো দীর্ঘমেয়াদী হয় সেটার ব্যবস্থা আপনারা করবেন। কোন নেতা কাতার কাছে মাথা নত করার প্রয়োজন নাই। আপনারা আপনাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, আপনারা নিশ্চিতভাবে যে চাকরিটা পেয়েছেন আপনাদের মেধার ভিত্তিতে, তাই যোগ্যতার সাথে কোনো কম্প্রোমাইজ আপনারা করবেন না। প্রয়োজনে যদি সাধারণ মানুষের সহযোগিতা লাগে আপনার কাজের সুবিধার্থে আমাদেরকে বলবেন, সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করবে। ধন্যবাদ।